ভারতে ডিজিটাল লেনদেনের জগতে মানে ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআই এটা তো সত্যি একটা বিপ্লব এনে দিয়েছে। একদম অস্বীকার করার উপায় নেই। হ্যাঁ, চায়ের দোকান থেকে শপিং মল, বন্ধুদের টাকা পাঠানো, বিল দেওয়া, মানে কোথায় নেই বলুন তো। ঠিক, এটা এখন আমাদের রোজকার জীবনের একটা অংশ হয়ে গেছে। তো আজ আমরা এই ইউপিআই নিয়ে একটু গভীরে যাব, এর কিছু জরুরি দিক নিয়ে কথা বলবো। হ্যাঁ, নিশ্চয়ই। যেমন ধরুন, এর লেনদেনের আসল সীমা কত, সব লেনদেন কি সত্যিই ফ্রি, হুম। আবার ১ আগস্ট ২০২৫ থেকে কিছু নতুন নিয়ম আসছে শুনছি, হ্যাঁ, আসছে। আর নিরাপত্তা, ট্যাক্সের ব্যাপারগুলো, এই সব কিছু। ঠিক। আমাদের আজকের আলোচনার লক্ষ্যই এইটাই, যাতে ইউপিআই ব্যবহারকারীরা আরও ভালোভাবে, মানে আরও সচেতনভাবে এই সিস্টেমটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যায় না পড়ে। একদম। আর আমরা নির্ভরযোগ্য বিভিন্ন সূত্র থেকেই তথ্যগুলো নিয়েছি, যাতে একটা পরিষ্কার চিত্র তুলে ধরা যায়। অবশ্যই। আসলে ইউপিআই ভারতের ডিজিটাল অর্থনীতিকে যে একটা নতুন দিশা দেখিয়েছে, শুধু তাই নয়, আর্থিক অন্তর্ভুক্তিতেও এর বিরাট ভূমিকা। তো আজকের আলোচনায় এর খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে কথা বলবো। চলুন তাহলে একদম শুরু থেকে শুরু করি। এই ইউপিআই জিনিসটা আসলে কি, যদি একটু সহজ করে বলেন। আচ্ছা, ইউপিআই হলো ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এনপিসিআই, এটা চালু করে ২০১৬ সালে। ২০১৬-তে? হ্যাঁ, এটা একটা রিয়েল টাইম পেমেন্ট সিস্টেম, মানে টাকা প্রায় সঙ্গে সঙ্গেই ট্রান্সফার হয়ে যায়। ওহ, আর এর সবচেয়ে বড় সুবিধা? সবচেয়ে বড় সুবিধা হলো একটাই মোবাইল অ্যাপ দিয়ে আপনি আপনার বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্ট লিংক করতে পারছেন। আচ্ছা, মানে আলাদা আলাদা অ্যাপ লাগে না? না, আর টাকা পাঠানোর জন্য কাউকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর বা আইএফএসসি কোডের মতো ডিটেলস দেওয়ারও দরকার পড়ে না। এটাই তো দারুণ ব্যাপার, মানে প্রাইভেসি থাকে। একদম। আর সেই কারণেই এটা এত জনপ্রিয় হয়েছে। সঙ্গে স্মার্টফোনের ব্যবহার বৃদ্ধি, সরকারি উদ্যোগ এগুলো সাহায্য করেছে। এর মূল বৈশিষ্ট্যগুলো যদি আরেকবার একটু ঝালিয়ে নেওয়া যায়। অবশ্যই। প্রথমত, একাধিক ব্যাংক অ্যাকাউন্ট লিংক করার সুবিধা। দ্বিতীয়ত, 24x7 মানে ছুটির দিন বা মাঝরাতেও তাৎক্ষণিক ফান্ড ট্রান্সফার। হুম। তৃতীয়ত, ওই যে কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট খুব দ্রুত হয়। হ্যাঁ, ওটা তো খুবই চলে এখন। আর শুধু ইউপিআই আইডি বা মোবাইল নম্বর দিয়ে লেনদেন করা যায়, মানে ব্যাংক ডিটেলস গোপন থাকে। আর বিল পেমেন্ট, রিচার্জ এগুলোও তো হয়। হ্যাঁ হ্যাঁ, ইউটিলিটি বিল, মোবাইল রিচার্জ, এমনকি টাকা চাওয়ার জন্য রিকোয়েস্ট মানি অপশনও আছে। ও আচ্ছা। আর নিরাপত্তার জন্য টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এনক্রিপশন এগুলো তো আছেই। সব মিলিয়ে ভারতের ডিজিটাল অর্থনীতিতে এটা একটা বিরাট পদক্ষেপ। ইউপিআই নিয়ে কথা উঠলেই আরেকটা শব্দ শোনা যায়, পিপিআই বা প্রিপেইড পেমেন্ট ইনস্ট্রুমেন্ট। এই পিপিআই জিনিসটা ঠিক কি? আচ্ছা, পিপিআই হলো এমন একটা ব্যবস্থা যেখানে আপনি আগে থেকে টাকা ভরে রাখতে পারেন। যেমন ওয়ালেট? একদম। যেমন বিভিন্ন মোবাইল ওয়ালেট, পেটিএম, ফোনপে, অ্যামাজন পে ওয়ালেটগুলো। এছাড়া প্রিপেড কার্ড বা গিফট ভাউচারও এর মধ্যে পড়ে। ও। মানে একটা ইনস্ট্রুমেন্টে আগে থেকে টাকা লোড করা থাকে, সেটা দিয়ে আপনি জিনিস কেনা বা বিল মেটানোর কাজ করতে পারেন। এর সুবিধাটা কি? ইউপিআই থাকতে ওয়ালেটের দরকার কি? দেখুন, অনেকের ধারণা যে ওয়ালেট থেকে পেমেন্ট করলে সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার হয় না, তাই হয়তো একটু বেশি নিরাপদ। মানে মূল অ্যাকাউন্টের তথ্য বারবার সামনে আসে না। তা বটে। আর ইউপিআই সিস্টেমে এই ওয়ালেটগুলো যুক্ত হওয়ায় ডিজিটাল পেমেন্টের ব্যবহার আর বিকল্প দুটোই বেড়েছে। বুঝলাম। এবার আসি সেই লাখ টাকার প্রশ্নে, মানে আক্ষরিক অর্থেই। ইউপিআই দিয়ে একদিনে ম্যাক্সিমাম কত টাকা লেনদেন করা যায়? এর কি কোনো নির্দিষ্ট সীমা আছে? হ্যাঁ, সীমা অবশ্যই আছে। তবে এখানে একটা ব্যাপার পরিষ্কার করা দরকার। এনপিসিআই একটা সাধারণ দৈনিক সীমা ঠিক করে দিয়েছে। সেটা কত? সেটা হলো ১,০০,০০০ টাকা। ও, ১,০০,০০০। কিন্তু আসল সীমাটা কিন্তু আপনার ব্যাংকের উপর নির্ভর করে। মানে আপনার ব্যাংক চাইলে এর চেয়ে কম সীমাও সেট করতে পারে। মানে এনপিসিআই এর সীমার বেশি হবে না, কিন্তু কম হতে পারে। ঠিক তাই। বেশিরভাগ বড় ব্যাংক, যেমন ধরুন এসবিআই, এইচডিএফসি, আইসিআইসিআই, এদের ক্ষেত্রে দৈনিক সীমা ওই ১,০০,০০০ টাকাই। আচ্ছা। কিন্তু কিছু ব্যাংক হয়তো ২৫,০০০ টাকা রেখেছে বা ৫০,০০০ টাকা। যেমন কানাড়া ব্যাংকের বিভিন্ন অ্যাকাউন্টে ২৫,০০০ থেকে ১,০০,০০০ পর্যন্ত সীমা আছে। পিএনবির ৫০,০০০। আবার ইউনিয়ন ব্যাংকের মতো কিছু ব্যাংকের ক্ষেত্রে সীমাটা ২,০০,০০০ টাকাও হতে পারে। বাপরে! তাহলে তো নিজের ব্যাংকের নিয়ম জানাটা খুব জরুরি। একদম। সবচেয়ে ভালো উপায় হলো আপনার ব্যাংকের ওয়েবসাইট বা অ্যাপ চেক করা।
এছাড়াও দিনে সর্বাধিক 20টা ইউপিআই লেনদেন করার একটা সংখ্যাগত সীমাও কিন্তু আছে। ও, সংখ্যারও সীমা আছে, দিনে 20টা। হ্যাঁ, আর কিছু ব্যাংক আবার নতুন ব্যবহারকারীদের জন্য প্রথম 24 ঘন্টায় সীমাটা বেশ কম রাখে, হয়তো 5,000 টাকা। এটা একটা সেফটি মেজার। আচ্ছা, এটা তো গেল সাধারণ লেনদেনের কথা। বিশেষ কোনো ক্ষেত্রে কি এই 1 লক্ষর সীমাটা বাড়ে? হ্যাঁ, বাড়ে। কিছু বিশেষ ক্যাটেগরির জন্য সীমাটা 2 লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। যেমন? যেমন ধরুন ক্যাপিটাল মার্কেট, মানে শেয়ার বাজারে বিনিয়োগ বা ট্রেডিংয়ের জন্য, ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দেওয়ার জন্য, বিভিন্ন ধরনের কালেকশন যেমন লোনের ইএমআই কালেকশনের জন্য, অথবা বিদেশ থেকে টাকা এলে মানে ফরেন ইনওয়ার্ড রেমিটেন্স। ও আচ্ছা, এই সব ক্ষেত্রে 2 লক্ষ। হ্যাঁ, কারণ এই ধরনের লেনদেনে প্রায়শই বড় অঙ্কের টাকার প্রয়োজন হয়। 2 লক্ষরও বেশি কি সম্ভব? হ্যাঁ, সেটাও সম্ভব। কিছু নির্দিষ্ট ক্ষেত্রে সীমাটা 5 লক্ষ টাকা পর্যন্ত করা হয়েছে। 5 লক্ষ? হুম। কি কি ক্ষেত্রে? যেমন ধরুন সরকারি ট্যাক্স পেমেন্ট, শিক্ষা প্রতিষ্ঠানের ফি জমা দেওয়া, হাসপাতালের বিল মেটানো। দাঁড়ান, হাসপাতাল বা শিক্ষা প্রতিষ্ঠানে কি সবসময় 5 লক্ষ? না, যদি তারা ভেরিফাইড মার্চেন্ট হয়, মানে যাচাই করা ব্যবসায়ী। এছাড়াও আইপিওতে আবেদনের টাকা দেওয়ার ক্ষেত্রে বা আরবিআই এর রিটেল ডাইরেক্ট স্কিমে বিনিয়োগ করার ক্ষেত্রেও এই 5 লক্ষের সীমা প্রযোজ্য। বাহ, তাহলে জরুরি পরিষেবা বা বড় বিনিয়োগের সুবিধার জন্যই এই ব্যবস্থা। একদম। আচ্ছা, ফিচার ফোন ব্যবহারকারীদের জন্য যে ইউপিআই 123 পে আছে, বা ওই যে ছোট পেমেন্টের জন্য ইউপিআই লাইট ওয়ালেট, সেগুলোর সীমা কেমন? হ্যাঁ, ইউপিআই 123 পের ক্ষেত্রে প্রতি লেনদেনের সীমা এখন বেড়ে 10,000 টাকা হয়েছে, আর ইউপিআই লাইট ওয়ালেটে একবারে আপনি 5,000 টাকা পর্যন্ত লোড করতে পারেন। আচ্ছা। মানে মোদ্দা কথা হলো বিভিন্ন প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সীমা আছে, কিন্তু সবচেয়ে জরুরি হলো বড় কোনো লেনদেন করার আগে নিজের ব্যাংকের নির্দিষ্ট সীমাটা অবশ্যই জেনে নেওয়া, কারণ এনপিসিআই এর সর্বোচ্চ সীমার চেয়ে আপনার ব্যাংকের সীমা কম হতে পারে, কিন্তু বেশি হবে না। একদম পরিষ্কার হলো ব্যাপারটা। এত সব সুবিধার কথা তো শুনলাম, কিন্তু এবার আসি খরচের কথায়। ইউপিআই ব্যবহার করতে কি কোনো চার্জ লাগে? অনেকের মনেই এই প্রশ্নটা থাকে। এটা একটা খুব কমন প্রশ্ন। ঠিকই, সাধারণভাবে যখন আপনি আপনার লিংক করা ব্যাংক অ্যাকাউন্ট থেকে অন্য কারো ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান, মানে P2P, পার্সন টু পার্সন। হ্যাঁ, P2P, অথবা কোনো দোকানদার বা মার্চেন্টের ব্যাংক অ্যাকাউন্টে পাঠান, মানে P2M বা পার্সন টু মার্চেন্ট, তখন ব্যবহারকারী হিসাবে আপনাকে সাধারণত কোনো চার্জ দিতে হয় না। এটা এখনো বিনামূল্যেই আছে। আচ্ছা, তাহলে চার্জ লাগার কথাটা আসছে কোথা থেকে? ওই পিপিআই বা ওয়ালেট থেকে? ঠিক ধরেছেন। চার্জ লাগার একটা পরিস্থিতি তৈরি হয়েছে ওই পিপিআই বা মোবাইল ওয়ালেট ব্যবহারের ক্ষেত্রে। কি রকম? নিয়মটা হলো, যদি আপনি কোনো মার্চেন্টকে বা দোকানদারকে 2,000 টাকার বেশি পেমেন্ট করেন। আচ্ছা, 2,000 টাকার বেশি, এবং সেই টাকাটা যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে না গিয়ে আপনার কোনো ওয়ালেট থেকে যায়, যেমন ধরুন পেটিএম বা ফোনপে ওয়ালেট, তাহলে একটা ইন্টারচেঞ্জ ফি লাগতে পারে। ইন্টারচেঞ্জ ফি? এটা আবার কি? এটা হলো একটা চার্জ যা এক ব্যাংক বা ওয়ালেট কোম্পানি অন্য ব্যাংক বা পেমেন্ট সার্ভিস প্রোভাইডারকে দেয় লেনদেনটা প্রসেস করার জন্য। এই ফি-এর হার বিভিন্ন ধরনের মার্চেন্টের জন্য আলাদা হতে পারে, ধরুন 0.5% থেকে 1.1% পর্যন্ত। ও বাবা, 1.1% পর্যন্ত? এই টাকাটা কি তাহলে গ্রাহককে দিতে হবে? মানে আমার ওয়ালেট থেকে কাটবে? না না, এখানেই আসল বিষয়টা। এই ইন্টারচেঞ্জ ফি সরাসরি গ্রাহকের থেকে কাটা হয় না। তাহলে কে দেয়? এই ফি বহন করার কথা মার্চেন্টের, মানে যিনি পেমেন্টটা নিচ্ছেন সেই দোকানদার বা ব্যবসায়ী। ও, অনেকটা ক্রেডিট কার্ডের মতো তাহলে। দোকানদার যেমন চার্জ দেয়? হ্যাঁ, অনেকটা সেই রকমই। ওয়ালেট কোম্পানি বা পেমেন্ট নেটওয়ার্ক ব্যবহারের জন্য মার্চেন্টকে এই ফি দিতে হতে পারে। কিন্তু এর কোনো প্রভাব কি গ্রাহকের উপর পড়তে পারে না? ধরুন দোকানদার জিনিসের দাম বাড়িয়ে দিল। দেখুন, সেই সম্ভাবনা তো উড়িয়ে দেওয়া যায় না। বিশেষ করে ছোট ব্যবসায়ীরা হয়তো এই অতিরিক্ত খরচটা দামের সাথে যোগ করার চেষ্টা করতে পারেন। বড় ব্যবসায়ীরা হয়তো এটাকে ব্যবসার খরচ হিসাবেই দেখাবেন। তবে এটা ঠিক যে এই ফি-এর কারণে ওয়ালেট দিয়ে পেমেন্ট নেওয়ার ক্ষেত্রে মার্চেন্টদের উৎসে কিছুটা প্রভাব পড়তে পারে। তার মানে আমি যদি আমার লিংক করা ব্যাংক অ্যাকাউন্ট থেকে ইউপিআই করি বা ওয়ালেট থেকে 2,000 টাকার কম পেমেন্ট করি, তাহলে আমার কোনো চিন্তা নেই? একদম। ব্যবহারকারীর জন্য P2P বা ব্যাংক লিঙ্কড P2M লেনদেন অথবা 2,000 টাকার কম ওয়ালেট পেমেন্টে কোনো ফি নেই। আচ্ছা, আরেকটা চার্জের কথাও তো শোনা যায়, ওয়ালেট লোডিং চার্জ। হ্যাঁ,
ওটা হলো যদি কেউ নিজের ওয়ালেটে ব্যাংক থেকে একবারে ২০০০ টাকার বেশি লোড করেন, তখন ওয়ালেট কোম্পানিকে যেমন ফোনপে বা পেটিএম, রেমিটার ব্যাংকে একটা খুব সামান্য 0.15% চার্জ দিতে হতে পারে। এটাও কিন্তু গ্রাহকের থেকে সরাসরি নেওয়া হয় না। আচ্ছা, বুঝলাম। তাহলে মোদ্দা কথা, সাধারণ ব্যাংক টু ব্যাংক ইউপিআই লেনদেন এখনও ব্যবহারকারীদের জন্য ফ্রি থাকছে। এটা একটা বড় স্বস্তির খবর। হ্যাঁ, আপাতত তাই। এবার একটু ভবিষ্যতের দিকে তাকাই। শোনা যাচ্ছে ১ আগস্ট ২০২৫ থেকে ইউপিআই নিয়ে কিছু নতুন নিয়মকানুন আসছে। হ্যাঁ, ঠিক শুনেছেন। ইউপিআই সিস্টেমটাকে আরও স্মুথ, আরও এফিশিয়েন্ট আর সুরক্ষিত করার জন্য এনপিসিআই কিছু নতুন অপারেশনাল গাইডলাইন বা নির্দেশিকা জারি করেছে। এগুলো ১ আগস্ট ২০২৫ থেকে লাগু হবে। ও, বেশ কয়েকটা নতুন নিয়ম আসছে তাহলে। কি সেগুলো? একটু যদি বিস্তারিত বলেন। নিশ্চয়ই, কয়েকটা বেশ গুরুত্বপূর্ণ পরিবর্তন আছে। যেমন? প্রথমত, ব্যালেন্স চেক করার উপর একটা লিমিট আসছে। ব্যালেন্স চেক করার লিমিট, সেটা আবার কি? হ্যাঁ, মানে আপনি একটা ইউপিআই অ্যাপ থেকে দিনে ম্যাক্সিমাম ৫০ বার আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে পারবেন। ও, তার বেশি করলে? তার বেশি করলে ওই অ্যাপটাতে ২৪ ঘন্টার জন্য ব্যালেন্স চেক করার অপশন ব্লক হয়ে যাবে। এর কারণ সম্ভবত সিস্টেমের উপর অতিরিক্ত চাপ কমানো। বুঝলাম। আর কি আছে? দ্বিতীয়ত, এই ব্যালেন্স বারবার চেক করার দরকার কমানোর জন্যই হয়তো এবার থেকে প্রতিটা সাকসেসফুল ইউপিআই লেনদেনের পরেই অ্যাপে আপনার অ্যাকাউন্টের আপডেটেড ব্যালেন্স অটোমেটিক্যালি দেখিয়ে দেবে। এটা তো ভালো, বারবার চেক করার দরকার পড়বে না। ঠিক। তৃতীয়ত, একটা অ্যাপে আপনি দিনে ম্যাক্সিমাম ২৫টা নতুন ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারবেন। দিনে ২৫টা? এটাও কি খুব বেশি দরকার হয়? হয়তো সাধারণ ব্যবহারকারীর হয় না, কিন্তু সিস্টেমের জন্য একটা সীমা থাকা ভালো। চতুর্থত, কোনো লেনদেন যদি পেন্ডিং দেখায়, মানে না সাকসেসফুল না ফেইলড, হ্যাঁ, ওটা খুব বিরক্তিকর। সেটার স্ট্যাটাস চেক করার ক্ষেত্রেও নিয়ম আসছে। প্রতিটা পেন্ডিং লেনদেনের জন্য আপনি মাত্র ৩ বার স্ট্যাটাস চেক করতে পারবেন, আর প্রতিবার চেষ্টার মধ্যে অন্তত ৯০ সেকেন্ড গ্যাপ রাখতে হবে। মাত্র ৩ বার? এটাও সিস্টেমের লোড কমানোর জন্য। সম্ভবত তাই। পঞ্চমত, অটো ডেবিট প্রসেসিংয়ের সময় বদলাচ্ছে। অটো ডেবিট মানে? ওই যে ইএমআই, এসআইপি, সাবস্ক্রিপশন? হ্যাঁ, ওগুলো এবার থেকে শুধু নন পিক আওয়ারে, মানে সকাল ১০টার আগে আর রাত ৯:৩০টার পরে প্রসেস করা হবে, যাতে দিনের বেলা যখন বেশি লেনদেন হয় তখন সিস্টেমে চাপ না পড়ে। এটাও তো বেশ কাজের পদক্ষেপ। আর ষষ্ঠ এবং আমার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা পরিবর্তন হলো প্রাপকের নাম দেখানো। মানে টাকা পাঠানোর আগে? হ্যাঁ, টাকা পাঠানোর ফাইনাল কনফার্মেশন দেওয়ার আগে অ্যাপে প্রাপকের পুরো নাম, যেটা তার ব্যাংকে রেজিস্টার করা আছে, সেটা দেখানো বাধ্যতামূলক হচ্ছে। বাহ, এটা তো দারুণ খবর। এতে তো ভুল অ্যাকাউন্টে টাকা চলে যাওয়ার ভয়টা অনেক কমবে। একদম। শুধু ভুল অ্যাকাউন্টে যাওয়া নয়, জালিয়াতির ঝুঁকিও কমবে। আপনি নামটা মিলিয়ে নিতে পারবেন। সত্যি, এই শেষ নিয়মটা খুবই দরকার ছিল। আর কিছু আপডেট আছে এর সাথে? হ্যাঁ, আরও দুটো বিষয় উল্লেখ করা যায়। একটা হলো কোনো একটা ইউপিআই অ্যাপ যাতে পুরো বাজার দখল করে না ফেলে, মানে মনোপলি রুখতে, সেটার জন্য একটা 30% ভলিউম ক্যাপ বা লেনদেনের সংখ্যার সীমা লাগু করার প্রস্তাব আছে। সেটার ডেডলাইন আপাতত ৩১শে ডিসেম্বর ২০২৪ পর্যন্ত বাড়ানো হয়েছে। ও, মানে কোনো একটা অ্যাপ মোট ইউপিআই লেনদেনে ৩০%-এর বেশি করতে পারবে না? হ্যাঁ, ব্যাপারটা সেই রকমই। আর দ্বিতীয়টা হলো ট্রানজ্যাকশন ক্রেডিট কনফার্মেশন বা টিসিসি সিস্টেম। এটা সম্ভবত ১৫ই ফেব্রুয়ারি ২০২৫ থেকে চালু হবে। এর মাধ্যমে ভুল লেনদেনের টাকা ফেরত পাওয়া বা চার্জ ব্যাকের প্রক্রিয়াটা আরও অটোমেটেড আর দ্রুত হবে বলে আশা করা হচ্ছে। অনেকগুলোই তো পরিবর্তন আসছে। ব্যবহারকারীদের এগুলো জেনে রাখা দরকার। অবশ্যই। এত সব সুবিধা, নতুন নিয়ম, এগুলোর মাঝে একটা বিষয় কিন্তু খুব জরুরি, সেটা হলো নিরাপত্তা। ডিজিটাল লেনদেন যত বাড়ছে, ঝুঁকিও তো বাড়ছে, তাই না? ১০০ বার নিরাপত্তা নিয়ে কোনো কম্প্রোমাইজ করা চলবে না। ইউপিআই ব্যবহার করার সময় কয়েকটা বেসিক জিনিস সবসময় মাথায় রাখা উচিত। কি কি সেগুলো, যদি একটু গুছিয়ে বলেন? প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার ইউপিআই পিন। এটা আপনার ব্যাংকের ডেবিট কার্ডের পিনের মতোই গোপন। কোনো অবস্থাতেই এটা কারো সাথে শেয়ার করবেন না। কেউ যদি নিজেকে ব্যাংকের লোক বা ইউপিআই সংস্থার লোক বলে পরিচয় দেয়? তাহলেও না, ব্যাংক বা কোনো বৈধ সংস্থা কখনোই আপনার পিন চাইবে না। মনে রাখবেন, টাকা পাওয়ার জন্য বা রিসিভ করার জন্য কোনো পিন দিতে হয় না।
পিন লাগে শুধু টাকা পাঠানোর সময় বা ব্যালেন্স চেক করার সময়। ঠিক। আর দ্বিতীয়ত, টাকা পাঠানোর আগে প্রাপকের ইউপিআই আইডি এবং নতুন নিয়ম অনুযায়ী তার রেজিস্টার করার নাম যেটা স্ক্রিনে দেখাবে সেটা ভালো করে মিলিয়ে নিন। তাড়াহুড়ো করবেন না। একবার ভুল জায়গায় টাকা চলে গেলে ফেরত পাওয়া কিন্তু বেশ ঝামেলার। হ্যাঁ, সেটা ঠিক। তৃতীয়ত, আপনার ফোনে স্ক্রিন লক, ফিঙ্গারপ্রিন্ট বা ফেস লক ব্যবহার করুন। আর ইউপিআই অ্যাপের ভেতরেও যদি অ্যাপ লক বা টু ফ্যাক্টর অথেন্টিকেশন থাকে সেটা অবশ্যই অন রাখুন। আচ্ছা। চতুর্থত, ফিশিং স্ক্যাম থেকে খুব সাবধান। মানে অচেনা নম্বর থেকে আসা মেসেজ, কল বা ইমেলের কোনো লিঙ্কে ক্লিক করবেন না। লোভনীয় অফার, পুরস্কার জেতার মিথ্যে খবর বা ভয় দেখানো মেসেজ এগুলো এড়িয়ে চলুন। কেউ ওটিপি বা পিন চাইলে সঙ্গে সঙ্গে সতর্ক হন। এই ফিশিংটা তো খুব কমন আজকাল। একদম। পঞ্চমত, নিয়মিত আপনার ইউপিআই পিন পরিবর্তন করুন। ষষ্ঠ, ইউপিআই অ্যাপটা সবসময় আপ টু ডেট রাখুন, কারণ আপডেটের মাধ্যমে কোম্পানিগুলো প্রায়ই সিকিউরিটি প্যাচ রিলিজ করে। সপ্তমত, মাঝে মাঝে আপনার ইউপিআই লেনদেনের হিস্ট্রি বা স্টেটমেন্ট চেক করুন। কোনো সন্দেহজনক লেনদেন চোখে পড়লে সঙ্গে সঙ্গে আপনার ব্যাংকে রিপোর্ট করুন। আর অ্যাপ ডাউনলোড করার সময়? হ্যাঁ, অষ্টম পয়েন্ট, ইউপিআই অ্যাপ সবসময় শুধু বিশ্বস্ত জায়গা থেকে ডাউনলোড করুন, যেমন গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর। অজানো কোনো ওয়েবসাইট বা লিঙ্ক থেকে অ্যাপ ইনস্টল করবেন না। এই সাধারণ সতর্কতাগুলো মেনে চললেই কিন্তু অনেকাংশে নিরাপদে থাকা যায়। খুবই দরকারি টিপস। নিরাপত্তার দিকটা তো গেল। এবার আরেকটা প্রশ্ন, যেটা অনেকের মনেই আসে, ইনকাম ট্যাক্স বা আয়কর। ইউপিআই দিয়ে এত লেনদেন হচ্ছে, এর উপর কি আয়কর বিভাগের নজর থাকে? এর কি কোনো ট্যাক্স সংক্রান্ত প্রভাব আছে? হ্যাঁ, এটা একটা খুব প্রাসঙ্গিক প্রশ্ন। দেখুন, আয়কর বিভাগ অবশ্যই ডিজিটাল লেনদেনের উপর নজর রাখে, আর ইউপিআই লেনদেনও তার বাইরে নয়। তাহলে কি ইউপিআই পেমেন্ট করলেই ট্যাক্স দিতে হবে? না, ব্যাপারটা ঠিক তা নয়। ইউপিআই নিজে কোনো ট্যাক্সেবল বস্তু নয়, কিন্তু ইউপিআই এর মাধ্যমে আপনি যে টাকা পাচ্ছেন সেটা যদি আপনার আয় হয়, তাহলে সেই আয়ের ওপর স্বাভাবিক নিয়মেই ট্যাক্স লাগবে। আয় বলতে মানে বেতন বা ব্যবসার টাকা এলে? হ্যাঁ, আপনার বেতন যদি ইউপিআই দিয়ে ঢোকে বা ব্যবসার লাভ যদি ইউপিআই মারফত পান, সেটা তো আপনার স্বাভাবিক আয়। তার উপর যেমন ট্যাক্স দেওয়ার কথা তেমনই দেবেন। এর বাইরেও কিছু বিষয় আছে। কি রকম? আয়কর আইন ধারা 56(2) অনুযায়ী কিছু কিছু ক্ষেত্রে ইউপিআই বা ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে পাওয়া টাকা অন্যান্য উৎস থেকে আয় বা ইনকাম ফ্রম আদার সোর্সেস হিসেবে গণ্য হতে পারে। আচ্ছা, যেমন? যেমন ধরুন, আপনি যদি আপনার আত্মীয় নন এমন কারোর কাছ থেকে এক বছরে মোট 50,000 টাকার বেশি গিফট বা উপহার পান, সেটা চেক, ক্যাশ বা ইউপিআই যেভাবেই হোক, তাহলে সেই পুরো টাকাটাই করযোগ্য হতে পারে। ও, মানে বন্ধুর থেকে 50,000-এর বেশি গিফট পেলেও ট্যাক্স? হ্যাঁ, নিয়ম অনুযায়ী তাই। একইভাবে বিভিন্ন অ্যাপ থেকে আমরা যে ক্যাশব্যাক পাই, হ্যাঁ, ওগুলো তো প্রায়ই পাওয়া যায়। টেকনিক্যালি সেগুলোও এই ধারা 56(2) অনুযায়ী করযোগ্য উপহার হিসেবে বিবেচিত হতে পারে। যদিও খুব ছোট অঙ্কের ক্যাশব্যাকের ক্ষেত্রে আয়কর বিভাগ কতটা নজর দেয় সেটা অন্য প্রশ্ন। আর অফিসের থেকে পাওয়া ভাউচার? হ্যাঁ, যদি আপনার কোম্পানি বা নিয়োগকর্তার কাছ থেকে আপনি বছরে 5,000 টাকার বেশি মূল্যের গিফট ভাউচার পান, সেটাও আপনার স্যালারির সাথে যোগ হয়ে করযোগ্য হবে। তাহলে বন্ধুদের মধ্যে যে টাকা দেওয়া নেওয়া হয়, ধরুন ধার শোধ করা হলো ইউপিআইতে? দেখুন, বন্ধুদের মধ্যে যদি জেনুইনলি ধার শোধ করা হয় এবং অঙ্কটা যদি 50,000 টাকার কম থাকে, তাহলে সেটা সাধারণত উপহার হিসেবে ধরা হয় না এবং করযোগ্য হয় না। তবে এই ধরনের লেনদেনের ক্ষেত্রেও একটা প্রমাণ রাখা ভালো, যেমন চ্যাটে লিখে রাখা বা একটা সাধারণ নোট, যাতে পরে কোনো প্রশ্ন উঠলে দেখানো যায় যে এটা গিফট নয়, ধার শোধ। তাহলে ইউপিআই লেনদেনের কি কোনো নির্দিষ্ট সীমা আছে আয়কর আইনে, যে এর বেশি হলেই ট্যাক্স লাগবে? না, সেরকম কোনো নির্দিষ্ট সীমা নেই, কিন্তু আয়কর বিভাগ আপনার সমস্ত বড় লেনদেন ট্র্যাক করতে পারে। যদি কোনো লেনদেন আপনার ঘোষিত আয়ের সাথে সঙ্গতিপূর্ণ না মনে হয় বা খুব বড় অঙ্কের হয়, তাহলে তারা তদন্ত করতে পারে। তাই স্বচ্ছতা রাখা আর আইটিআর ফাইলের সময় সঠিক তথ্য দেওয়াটা খুব জরুরি। বুঝলাম। তাহলে ট্যাক্সের ব্যাপারটা নির্ভর করে টাকার উৎস এবং প্রকৃতির ওপর, ইউপিআই পদ্ধতির উপর নয়? একদম। আচ্ছা, জিএসটির ক্ষেত্রে কি ইউপিআই লেনদেনের কোনো সীমা আছে? না, জিএসটি আইনেও সরাসরি ইউপিআই লেনদেনের জন্য কোনো আলাদা সীমা বেঁধে দেওয়া নেই। তাহলে জিএসটি কখন লাগে? জিএসটি রেজিস্ট্রেশন লাগবে কিনা সেটা নির্ভর করে আপনার ব্যবসার মোট বার্ষিক টার্নওভারের ওপর। নিয়মটা হলো,
যদি আপনার ব্যবসা শুধু পণ্য বা জিনিসপত্র বিক্রি করে আর বছরে মোট বিক্রি বা টার্নওভার 40 লক্ষ টাকা ছাড়িয়ে যায়, তাহলে জিএসটি রেজিস্ট্রেশন নিতে হবে। আর যদি পরিষেবা দেয়, যেমন ধরুন কোনো কনসালটেন্ট বা কোচিং সেন্টার। যদি শুধু পরিষেবা দেয়া হয়, তাহলে সেই সীমাটা হলো 20 লক্ষ টাকা। আচ্ছা, আর ইউপিআই লেনদেন? ইউপিআই এর মাধ্যমে আপনার ব্যবসায় যে টাকা আসছে, সেটাও তো আপনার মোট টার্নওভারেরই অংশ। তাই ইউপিআই সহ সব রকম লেনদেন মিলিয়ে যদি আপনার ব্যবসার টার্নওভার ওই 40 লক্ষ বা 20 লক্ষের সীমা পার করে যায়, তাহলে আপনাকে জিএসটি নিয়মকানুন মানতে হবে। ইউপিআই এর জন্য আলাদা কোনো নিয়ম নেই। পরিষ্কার হলো। ইউপিআই তো এখন ভীষণ জনপ্রিয়, কিন্তু এর পাশাপাশি এনইএফটি, আরটিজিএস বা সাধারণ মোবাইল ওয়ালেটও তো মানুষ ব্যবহার করে। খুব সংক্ষেপে যদি একটু এদের মধ্যে তুলনা করেন, মানে কোনটা কখন বেশি কাজের? হ্যাঁ, অবশ্যই। মূল পার্থক্যগুলো কয়েকটা দিকে, যেমন গতি, সীমা, ব্যবহার আর চার্জ। গতি দিয়ে শুরু করলে? গতিতে ইউপিআই আর ওয়ালেট পেমেন্ট প্রায় ইনস্ট্যান্ট, মানে সঙ্গে সঙ্গে হয়ে যায়, আর 24 ঘন্টা চলে। এনইএফটি একটু সময় নেয়, কারণ এটা ব্যাচ অনুযায়ী প্রসেস হয়, মানে কয়েকটা লেনদেন একসাথে হয় নির্দিষ্ট সময় অন্তর অন্তর। আরটিজিএস রিয়েল টাইম, মানে প্রায় সঙ্গে সঙ্গেই হয়, কিন্তু এটা মূলত ব্যাংকিং আওয়ারেই চলে, আর এটা মূলত বড় অঙ্কের লেনদেনের জন্য। আচ্ছা, আর লেনদেনের সীমা? সীমার ক্ষেত্রে আমরা আগেই আলোচনা করলাম, ইউপিআইয়ের সাধারণ সীমা 1 লক্ষ টাকা, বিশেষ ক্ষেত্র ছাড়া। এনইএফটির কোনো ঊর্ধ্বসীমা নেই, তবে কিছু ব্যাংক নিজেদের সীমা রাখতে পারে। আরটিজিএসের একটা মিনিমাম সীমা আছে, 2 লক্ষ টাকা, মানে এর কমে আরটিজিএস করা যায় না, কিন্তু কোনো ঊর্ধ্বসীমা নেই। আর ওয়ালেটের সীমা বিভিন্ন ওয়ালেট কোম্পানি আর আরবিআইয়ের নিয়ম অনুযায়ী ঠিক হয়। ব্যবহারের সহজতার দিক থেকে? ইউপিআই আর ওয়ালেট তো খুবই সহজ, কারণ অ্যাপ ভিত্তিক, স্মার্টফোন থাকলেই হলো। এনইএফটি আরটিজিএস করার জন্য সাধারণত নেট ব্যাংকিং লাগে বা ব্যাংকের শাখায় যেতে হয়, মানে একটু টেকনিক্যাল বা ব্যাংকিং জ্ঞান দরকার। আর চার্জ, কোনটা ফ্রি কোনটা নয়? ব্যবহারকারীর দিক থেকে দেখলে ইউপিআই আর ওয়ালেট পেমেন্ট সাধারণত বিনামূল্যে, যদিও ওয়ালেটের ক্ষেত্রে ওই ইন্টারচেঞ্জ ফি-এর ব্যাপারটা মার্চেন্টদের জন্য আছে। এনইএফটি অনলাইন করলে এখন চার্জ লাগে না, কিন্তু ব্যাংকের শাখায় করলে লাগতে পারে। আরটিজিএসে সাধারণত চার্জ প্রযোজ্য হয়। তাহলে প্রয়োজন অনুযায়ী বেছে নেওয়ার অনেক অপশন আছে। একদম। ছোট অঙ্কের দ্রুত পেমেন্টের জন্য ইউপিআই বা ওয়ালেট সেরা, বড় অঙ্কের ট্রান্সফারের জন্য এনইএফটি বা আরটিজিএস। তাহলে আজকের এই বিস্তারিত আলোচনা থেকে আমরা ইউপিআই এর অনেকগুলো গুরুত্বপূর্ণ দিক পরিষ্কারভাবে বুঝতে পারলাম। এর সুবিধা কি, বিভিন্ন ধরনের লেনদেনের সীমা কতটা, মানে সাধারণ সীমা 1 লক্ষ, বিশেষ ক্ষেত্রে 2 লক্ষ বা 5 লক্ষ, আবার ইউপিআই লাইট বা 1 to 3 পের আলাদা সীমা, হ্যাঁ, কোথায় চার্জ লাগতে পারে, বিশেষ করে ওয়ালেট থেকে 2000 টাকার বেশি মার্চেন্ট পেমেন্টের ক্ষেত্রে যে ইন্টারচেঞ্জ ফি-এর ব্যাপারটা আছে, যদিও সেটা গ্রাহককে দিতে হয় না। ঠিক। 1 আগস্ট 2025 থেকে যে নতুন নিয়মগুলো আসছে, ব্যালেন্স চেক লিমিট, অটো ব্যালেন্স ডিসপ্লে, প্রাপকের নাম দেখানো, এগুলোও জানলাম। আর অবশ্যই নিরাপত্তার জন্য কি কি সতর্কতা নেওয়া উচিত, আর আয়কর বা জিএসটি সংক্রান্ত বিষয়গুলো স্পষ্ট হলো। হ্যাঁ, আশা করি এই তথ্যগুলো শ্রোতাদের কাজে লাগবে। আর ওই যে জরুরি কথাটা, এনপিসিআই এর সাধারণ সীমা 1 লক্ষ হলেও আপনার নিজের ব্যাংকের সীমা কিন্তু তার চেয়ে কম হতে পারে। তাই বড় লেনদেনের আগে অবশ্যই নিজের ব্যাংকের সীমা একবার চেক করে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। একদম ঠিক। সবশেষে একটা প্রশ্ন বা চিন্তার খোরাক রেখে যাই কি? নিশ্চয়ই। দেখুন, ইউপিআই আমাদের দৈনন্দিন জীবনের সাথে একেবারে জড়িয়ে গেছে। এর মাধ্যমে প্রতিদিন বিপুল পরিমাণ লেনদেনের ডেটা তৈরি হচ্ছে। এই পরিস্থিতিতে একদিকে ব্যবহারকারীর সুবিধা আর অন্যদিকে পুরো আর্থিক ব্যবস্থার নিরাপত্তা, স্থিতিশীলতা এবং তথ্যের গোপনীয়তা, এই সবকিছুর মধ্যে সঠিক ভারসাম্য বজায় রেখে চলার জন্য আগামী দিনের পথটা কি হতে পারে? এটা সত্যিই একটা ভাবার মতো প্রশ্ন। হয়তো আন্তঃসীমান্ত ইউপিআই লেনদেন আরও সহজ হবে, মানে বিদেশেও সহজে ইউপিআই ব্যবহার করা যাবে, অথবা ইউপিআইকে হয়তো ঋণ, বীমা, বিনিয়োগের মতো অন্যান্য আর্থিক পরিষেবার সাথে আরও গভীরভাবে জুড়ে দেওয়া হবে। মানে ইউপিআইয়ের ভবিষ্যৎ পথ চলা নিঃসন্দেহে আরও অনেক নতুন দিক খুলে দেবে। অবশ্যই। ইউপিআই এর যাত্রা তো সবই শুরু হয়েছে বলা চলে। দেখা যাক আগামী দিনে আর কি কি নতুন চমক অপেক্ষা করছে। আজকের মতো এখানেই শেষ করা যাক। ধন্যবাদ।